সুপ্রিয় দর্শক মণ্ডলী, হাতিল আজকের সংবাদপত্রে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। দর্শক মণ্ডলী, আমাদের সঙ্গে রয়েছেন নুরুল কবির, সম্পাদক নিউ এজ। কবির, স্বাগত আপনাকে। ধন্যবাদ আপনাকে। বাংলাদেশ প্রতিদিনের শিরোনাম হচ্ছে কাঠচানা টানাটানি, ঘুমে নির্দেশদাতা হাসিনা। মানবজমিন বিরোধীদের সন্ত্রাসবাদী হিসাবে প্রচার করেছে আওয়ামী লীগ। মার্কিন পররাষ্ট্র দপ্তরের রিপোর্ট। আর নির্দেশদাতা হিসাবে হাসিনার সম্পৃক্ততা পেয়েছে গুম কমিশন। কালের কণ্ঠের গুমে জড়িত ছিলেন শেখ হাসিনা, যাচাইয়ের জন্য উন্মুক্ত স্থানে থাকবে মুক্তিযোদ্ধার তালিকা। আমাদের সময় গুমের নির্দেশদাতা শেখ হাসিনা ঋণখেলাপি ব্যক্তিকে পাচ্ছে বিশেষ সুবিধা। আজকের পত্রিকায় শেখ হাসিনা গুমে সম্পৃক্ত র্যাব বিলুপ্তির সুপারিশ, নিকার শ্রদ্ধায় শহীদদের স্মরণ। দেশ রূপান্তর, আইনি লড়াইয়ে অনাগ্রহী আওয়ামী লীগ গুমের ঘটনায় শেখ হাসিনার সম্পৃক্ততা পেয়েছে কমিশন। সময়ের আলো, বৈষম্যহীন দেশ গড়ার অঙ্গীকার, গুমের ঘটনায় হাসিনার সম্পৃক্ততা পেয়েছে কমিশন। খবরের কাগজ, গুমে জড়িত শেখ হাসিনার র্যাব বিলুপ্তির সুপারিশ, রাঘব বোয়ালদের নাম প্রকাশ্যে আসছে। তিনকাল বুদ্ধিজীবী স্মৃতিসৌধে সর্বস্তরের মানুষের শ্রদ্ধা, গুমের সঙ্গে হাসিনার সম্পৃক্ততা পেয়েছে কমিশন। সংগ্রাম, গুমের সঙ্গে শেখ হাসিনার সম্পৃক্ততা পেয়েছে কমিশন। শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টার শ্রদ্ধা। আলোকিত বাংলাদেশ, শ্রদ্ধা ভালোবাসায় স্মরণ বুদ্ধিজীবীদের, সবার জন্য বাসযোগ্য উপযোগ্য দেশ গড়ে তুলব। তারেক রহমান। করতোয়া বুদ্ধিজীবীদের কৃতজ্ঞ চিত্তে স্মরণ, হাসিনার সম্পৃক্ততা পেয়েছে গুম কমিশন। দ্য বিজনেস স্ট্যান্ডার্ড 5.6 লাখ স্মার্ট লাইসেন্স ব্যাকলগ, ফার্স্ট্রেটস ক্লায়েন্ট সাম ফেইলিং টু গেট জব অ্যাব্রড। নুরুল কবির, আপনি জানেন যে গুম কমিশন তাদের একটা অন্তর্বর্তীকালীন রিপোর্ট দিয়েছে মাননীয় প্রধান উপদেষ্টার কাছে। সেই রিপোর্টে তারা বলেছে যে যেসব গুম হয়েছে, গুমের ঘটনার সঙ্গে শেখ হাসিনা জড়িত ছিলেন, তার সম্পৃক্ততা পেয়েছে। আর সেখানে আরেকটা সুপারিশ তারা করেছেন যে এই কাজের জন্য র্যাব জড়িত ছিল এবং র্যাব বিলুপ্তির সুপারিশ করা হয়েছে। কি বলতে হবে বুঝতে পারছি না। কেন? মানে এটা তো সূর্য পূর্ব দিকে ওঠে, এরকম একটা সত্য। কেন? মানে সূর্য তো পূর্ব দিকেই ওঠে। বাংলাদেশে আওয়ামী লীগ শাসনামলে শেখ হাসিনার নির্দেশ ছাড়া, তার অনুমোদন ছাড়া বাংলাদেশে কোনো ভালো কিংবা মন্দ কাজ রাষ্ট্র এবং সরকারের দিক থেকে সংগঠিত হয় নাই। একটা দেশে র্যাব তৈরি হয়েছিল 2004 সালে বিএনপির আমলে। আমার মনে আছে বিএনপি যখন এটা বানালো এবং তাকে কতগুলি বিশেষ অধিকার দিল, যেই দিন এই আইনটা পাশ হলো, জি, ঠিক তার পরের দিন আমি তখন হলিডে পত্রিকায় চাকরি করি, একটা আর্টিকেল লিখেছিলাম আমি। তারা বলতেছে যে আইন শৃঙ্খলা পরিস্থিতির হঠাৎ করে কাশি, পানি খান, গরম পানি। আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য এটা বিশেষ বাহিনী বানাতে হবে এবং তাদেরকে কিছু যে সাধারণ আইন কানুন তার বাইরে তাদের কিছু ক্ষমতা দেওয়া হলো। তা আমার এই বিএনপি আমলে সেদিন ওই দিনই ওই সপ্তাহে আমার আর্টিকেল লিখলাম আমি যে রেস্টোরিং অর্ডার ভায়োলেটিং ল, অর্থাৎ আইন ভঙ্গ করে আপনি শৃঙ্খলা রক্ষার যে ব্যবস্থা বিএনপি গ্রহণ করেছে, এইটা রাষ্ট্রের সংবিধান বিরোধী, গণতন্ত্রের সাধারণ নিয়মের বিরোধী, আন্তর্জাতিক আইনের বিরোধী। এবং তখন আওয়ামী লীগও এইটার বিরুদ্ধে বহু কথাবার্তা বলেছে। কিন্তু আওয়ামী লীগ যখন তারপরে ক্ষমতা আসলো, তখন দেখা গেল এই র্যাবকে আরও শক্তিশালী করলো এবং অপকর্মের মাত্রা আরও বাড়িয়ে দেওয়ার অলিখিত অনুমোদন দেওয়া হলো। অসংখ্য মানুষকে, বিশেষত যারা রাজনীতির দিক থেকে বিরোধী শিবিরে ছিল, বিভিন্ন এলাকায় যারা ডিসিডেন্ট ছিল, তাদেরকে হত্যা করবার আপনার বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের অনুমতি রাষ্ট্রপ্রধান কিংবা সরকার প্রধান কিংবা উভয়ে মিলে না দিলে একটা দেশে বছরের পর বছর এই ঘটনা ঘটতে পারে না। দেশের মানুষ, এই দেশের মানবাধিকার কর্মী, পত্রপত্রিকা, বিদেশি নানান আন্তর্জাতিক সংগঠন,
বছরের পর বছর এগুলোর বিরোধিতা করেছে। তারপরেও যে এই সংগঠনটি এই হত্যাকাণ্ড চালিয়ে যেতে পেরেছে অন্যায়ভাবে, সেটা যে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার অনুমোদন ছাড়া হয় নাই, এইটা বোঝার জন্যে এইরকম এই যেরকম আপনার মতন এরকম একটা অনুষ্ঠান করার দরকার নেই। এই কারণে আমি বলেছি যে সূর্য পূর্ব দিকে ওঠে এটা কোনো খবর না। র্যাবের কথা বলেছেন, র্যাব আপনি লক্ষ্য করেছেন কয়েকদিন আগে ক্ষমা প্রার্থনা করেছেন র্যাবের নতুন নেতা। তো ক্ষমা প্রার্থনা করেছে, আমরা খুশি, কিন্তু সঙ্গে যে কাজটা করতে হবে ভবিষ্যতে যাতে না করে। এটা ক্ষমা চাওয়ার অর্থই হলো এর অপরাধ হয়েছে, এই ধরনের অপরাধ আর সংগঠিত হবে না। কিন্তু অতীতে যেই অপরাধগুলি তারা সংগঠিত করেছে তার তো বিচার হতে হবে। কারণ হচ্ছে যে এক একটা প্রাণ শুধু একজন মানুষ না, তার পরিবার, তার সন্তান সন্ততি, তার আত্মীয় পরিজন, যাদেরকে বিচার বহির্ভূত ভাবে হত্যা করেছে, অভিযোগ থাক কিংবা না থাক, সেটার দায় যে সংগঠন নিয়েছে, সেই সংগঠনের একই সঙ্গে নৈতিক দায়িত্ব হচ্ছে অতীতের অপরাধগুলির জন্যে বিচারের মুখোমুখি হওয়া। ধরুন আপনি আমাকে খুন করলেন, আপনি মাফ চাইলেন, দেশের আইন কি আপনাকে ক্ষমা করবে? ক্ষমা তো করা উচিত না। বলে পরিষ্কারভাবে এই রিপোর্টের মধ্যে যেটুকু আপনি দেখেছেন বা পত্রপত্রিকা ছাপা হয়েছে সেটুকুই আমরা দেখেছি। আশা করি যে রিপোর্টটা পাবলিক করা হবে, তখন আমরা বুঝতে পারবো এর মধ্যে আর কী কী কোন পদ্ধতিতে ঘটনা ঘটেছে। সো ওইখানে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার সংশ্লিষ্টতার ব্যাপারে আজকে তারা হয়তো কিছু তথ্য প্রমাণ হাজির করেছেন, যেটা খুব গুরুত্বপূর্ণ। কেবল তো আন্দাজ করে বা অনুমান ভিত্তিক কথা বললেই হবে না। অনুমান সত্য হলেও যেইভাবে তিনি রাষ্ট্র পরিচালনা করেছেন, নিঃসন্দেহে তার অ্যাপ্রুভাল ছাড়া এই ঘটনাগুলি এত বছর অব্যাহত থাকতে পারত না। ফলে এই অপরাধের সংশ্লিষ্টতার জন্য তার বিচার হতে হবে। আর যদি এই সমস্ত ঘটনার বিচার না হয়, আগামীকাল একটা নতুন সরকার, এমনকি এই সরকারও বা পরবর্তীকালের সরকার মনে করবে যে একটা ক্ষমা চাইলেই কিংবা ধরুন একটা রিপোর্ট প্রকাশিত হলেই পুরনো পাপ। প্রতিদিন এমন ছোট ছোট মুহূর্তগুলো তৈরি করে জীবনের গল্প। হাতিল, লিভ অ্যান্ড রিলিভ। মাফ হয়ে যায় না, যেটা যারা র্যাব তৈরি করেছিলেন বিএনপি, তারাও কিন্তু র্যাব বিলুপ্তির জন্য অলরেডি তারা ইতিমধ্যেই তারা মানে বক্তৃতা বিবৃতিতে বলছেন তারা। ঠিক আছে, কিন্তু বিএনপির দায় এখানে শেখ হাসিনার তুলনায় কম হলেও অস্বীকার করবার কোনো পথ নাই। কারণ বিএনপির থাকাকালীন সময়েই তাদের সৃষ্ট র্যাব অনেকগুলি বিচার বহির্ভূত হত্যাকাণ্ড পরিচালনা করেছে। তারা আজকে এটার বিলোপ চাইছেন, তাদের জন্য তারা এখনো ক্ষমা চান নাই, কিংবা তাদের আমলে সংগঠিত যে সমস্ত হত্যাকাণ্ড হয়েছে সেগুলোর জন্য সেই সময় যারা সংশ্লিষ্ট ছিল তাদেরও বিচারের আওতায় আনা অত্যন্ত জরুরি। একটা দেশে কখনোই বিচার বহির্ভূত হত্যাকাণ্ড, বিশেষত রাজনৈতিক কারণে, অবিশেষত যে কোনো কারণে হলে সেটাকে কোনো আধুনিক গণতান্ত্রিক রাষ্ট্র বলা যায় না। অপরাধের দায় নেওয়া যেমন জরুরি, অপরাধের বিচার হওয়া তেমনি গুরুত্বপূর্ণ। অনেক ধন্যবাদ। আপনি জানেন যে শহীদ বুদ্ধিজীবীদের জাতি কৃতজ্ঞ চিত্তে স্মরণ করেছে। জি, এবার একটা উল্লেখযোগ্য ঘটনা আমরা লক্ষ্য করেছি, নিশ্চয়ই আপনি লক্ষ্য করেছেন। এতদিন যারা আমরা জানতাম যে এই হত্যাকাণ্ডের সঙ্গে জামাত ইসলামের সংশ্লিষ্টতা আছে, যদিও এটা প্রমাণিত হয়নি বাইকে, কিন্তু এবার তারা তাদের জামাতের নেতারা বলছেন যে এটার সাথে তারা নন, এটা মানে ভারত জড়িত। আপনি কীভাবে দেখেন এটাকে? এটা হচ্ছে যে এটা খুবই স্তম্ভিত হওয়ার মতো একটা ঘটনা। কারণ হচ্ছে যে আওয়ামী লীগ যখনই ক্ষমতায় গেছে তখনই বাংলাদেশের মুক্তিযুদ্ধের ইতিহাসকে বিকৃত করেছে। তখনই 1971 সালে সংগঠিত রাজনৈতিকভাবে আওয়ামী লীগের নেতৃত্বে বাংলাদেশে একটা জনযুদ্ধ সংগঠিত হয়েছিল। বাংলাদেশের এই জামাত শিবির বা এইরকম কয়েকটা হচ্ছে তৎকালীন ছোট ছোট পাকিস্তানপন্থী দল ছাড়া বাংলাদেশের সমস্ত রাজনৈতিক দল, সমস্ত সামাজিক সাংস্কৃতিক সংগঠন এবং হাজার হাজার ব্যক্তি এই মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছে।
সেই জনযুদ্ধের মধ্য দিয়ে প্রতিষ্ঠিত মধ্য দিয়ে উত্থিত বাংলাদেশের স্বাধীনতার যুদ্ধে আওয়ামী লীগ বরাবর তার সেই ইতিহাসকে দলীয়করণ করার চেষ্টা করেছে এবং কারো অন্য কোনো রাজনৈতিক দলের সামাজিক শক্তির কিংবা ব্যক্তির অবদান তারা স্বীকার করেনি। এখন আওয়ামী লীগের একটা প্রায় চূড়ান্ত পতনের পর সাম্প্রতিককালে দেখা যাচ্ছে যে জামাত ইসলাম সামাজিকভাবে একটা নতুন দৃঢ়তর অবস্থান গ্রহণ করবার চেষ্টা করছে এবং সরকারের মন্ত্রীদের কেউ কেউ এই এইটার মধ্যে একটা যোগসাজশ আছে, এই ব্যাপারে আমার কোনো সন্দেহ নাই। সেই সুযোগে জামাত এবার আওয়ামী লীগের মতন করে ইতিহাস বিকৃতির আশ্রয় নেওয়া শুরু করেছে। আপনি যে প্রশ্নটা করলেন, ভারতের বিরুদ্ধে আমাদের 100 অভিযোগ থাকতে পারে, পাকিস্তানের বিরুদ্ধে আমাদের 150 অভিযোগ থাকতে পারে, কিন্তু বাংলাদেশের বুদ্ধিজীবীদের 1971 সালের 14ই ডিসেম্বর থেকে 16ই ডিসেম্বর পর্যন্ত হত্যাকাণ্ড সংঘটিত হয়, তার মধ্যে জামাত ইসলামের আলবদর বাহিনী জড়িত। এইটা একটা নিঃসংশয় সত্য ঘটনা। আপনি ঠিকই বলেছেন। একটা ইউটিউব বক্তৃতা আমি দেখলাম, জামাতের এক নেতা বলছেন, দাবি করছেন যে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের সময় নাকি 12ই ডিসেম্বর থেকেই ঢাকা ভারতীয়দের নিয়ন্ত্রণে চলে এসেছিল। এটার মতো একটা তৃতীয় শ্রেণীর অসত্য কথা, এটা হতে পারে না। 16ই ডিসেম্বর সকালবেলায় এই ঢাকার অদূরে মিরপুরের ওই অঞ্চলে, দিক দিয়ে সাভারে, এমনকি তার আগের দিন রাত পর্যন্ত যুদ্ধ সংঘটিত হয়েছে। ভারতীয় বাহিনী এখানে ঢুকেছে 16ই ডিসেম্বর, তো আর এই হত্যাকাণ্ড শুরু হয়েছে 14ই ডিসেম্বর। যাদের হত্যাকাণ্ড সংগঠিত হয়েছে তাদের অনেকেই, তাদের সন্তান সন্ততিরা, স্ত্রী পুত্ররা বরাবর তারা বলে আসছেন তাদের স্বামী কিংবা পুত্র কিংবা তাদের পিতাকে আলবদর, যে আলবদর সংগঠনটা পুরাটাই জামাত ইসলামের তৈরি, আল শামস এবং রাজাকার, যেখানে তাদের অসংখ্য লোক সেখানে ছিল, এই আলবদর বাহিনীর নেতৃত্বে তারা বিভিন্ন জায়গায় গিয়ে ঘুরে ঘুরে এলো আমাদের সেই সময়কার আপনার বুদ্ধিজীবীদের একটা অংশকে, যাদেরকে ঢাকায় পেয়েছে বা অন্যান্য এলাকায় যারা ছিলেন তাদেরকে হত্যা করেছেন। এবং আপনি লক্ষ্য করুন, 14ই ডিসেম্বর অন্তত ঢাকার ঘটনায় যে সমস্ত বুদ্ধিজীবীদেরকে ধরে নিয়ে হত্যা করা হয়েছে তাদের একটা বিপুল অধিকাংশ আদর্শই আপনার বামপন্থী ছিলেন, যারা ধর্মাশ্রয়ী রাজনীতি বিরুদ্ধে ছিলেন, যারা সমতাভিত্তিক রাজনীতি প্রতিষ্ঠা এবং রাষ্ট্র প্রতিষ্ঠার চেষ্টা করে সমাজ প্রতিষ্ঠার জন্য সংগ্রাম করেছেন। এবং তখন আজকের তরুণরা হয়তো বুঝতে পারবে না, তখন বামপন্থার একটা ভীষণ প্রভাব ছিল, যেটা জামাত ইসলামের একটা প্রধান শত্রু হিসেবে সামনে আবির্ভূত থাকতো। তাদেরকে ধরে ধরে হত্যা করেছে। আজকে তারা বলছে যে তারা এর মধ্যে ছিল না, যারা এখানে অনুপস্থিত ছিল তারা হত্যা করেছে। এই কারণেই কয়েকদিন আগে আমি একটা কথা বলেছিলাম আর একটা টেলিভিশনে বা আর একটা অনুষ্ঠানে, জামাত ইসলাম আর ইসলাম এক কথা না। ইসলাম হচ্ছে সত্যানুরাগী, সত্যের পক্ষে লড়াই করেছে। জামাত ইসলাম ওর নিজের রাজনৈতিক দলীয় স্বার্থ সুবিধাতে অসত্য কথা বলে। এই প্রকৃত ইসলামের সঙ্গে, যে ইসলাম ইনসাফের কথা বলে, যে ইসলাম সমতার কথা বলে, সেই ইসলামের সঙ্গে এই জামায়াতের রাজনৈতিক অসত্যবাদিতার কোনো সম্পর্ক নাই। মানে এই রকম করে কিভাবে, আশ্চর্য হওয়ার মতন একটা প্রতিষ্ঠিত ঐতিহাসিক সত্যকে তারা অস্বীকার করছে, যেখানে তাদের উচিত 1971 সালে বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের সশস্ত্র যুদ্ধের সময় রাজনৈতিক কারণে তারা পাকিস্তানপন্থী হতে পারে। আমি কিন্তু সেদিনও বলেছি, সারা জীবন বলেছি, এখনও বলছি, রাজনৈতিকভাবে পাকিস্তানের সমর্থক হওয়া হতেই পারে, ভুল রাজনীতি কোন একটা সংগঠন ব্যক্তি করতেই পারে, সেটার পরে বিজয়ী বা পরাজিত হতে পারে, কিন্তু তথ্য বিকৃতি করা বা কিংবা সেইটা করতে গিয়ে, রাজনীতি করতে গিয়ে নিরীহ স্বাধীনতাপন্থী মানুষদেরকে পাকিস্তানি সশস্ত্র বাহিনীকে সহযোগিতার মধ্য দিয়ে হত্যা করার ব্যবস্থা করা কিংবা নারী ধর্ষণের সঙ্গে যুক্ত থাকা,
এগুলি পৃথিবীর যে কোনো আইনে অপরাধ, মানবিক মূল্যবোধের দিক থেকে অপরাধ। সেই অপরাধের সঙ্গে জামাত ইসলামী জড়িত ছিল। সেই অপরাধের জন্য এখনো পর্যন্ত ক্ষমা তো চাই নাই, উল্টা সেই অপরাধগুলি তারা অন্যের কাঁধে চাপাচ্ছে। এটা ইসলাম বিরোধী, সাধারণ মানবিক সততা এবং মূল্যবোধ বিরোধী এই কাজে তারা অবতীর্ণ হয়েছে। বর্তমান সরকারের কিছু কিছু মন্ত্রীর আস্কারের কারণে আমি মনে করি এই ইতিহাস বিকৃতি। এটা তো কারা আস্কার দিচ্ছে সেটা আর কয়েকদিন পরে জিজ্ঞাসা করেন। সরকারকে আমি পরিষ্কারভাবে বললাম তাদের কাছ থেকে প্রতিবাদ আসুক, আসলে তখন আমরা সেটা প্রমাণ করব। দায়িত্ব নিয়ে বলছি, কাদের সঙ্গে যোগাযোগ, কাদের সঙ্গে জামাতের সলা পরামর্শ হয়, কাদের মাধ্যমে রাষ্ট্রের বিভিন্ন পদ এবং পদবি জামাতের করতলগত হয়, সেগুলি আমরা আলাপ করব। কিন্তু প্রশ্ন হচ্ছে, আপনি যে বুদ্ধিজীবী হত্যাকাণ্ডের বিষয়ে প্রশ্ন করেছেন, একটা ব্যাপার বিতর্কিত আছে এখনো, জহির রায়হানের হত্যাকাণ্ড। জহির রায়ের হত্যাকাণ্ড স্বাধীনতার পরে এই ঘটনা ঘটেছে, 16ই ডিসেম্বরের পরে। সেইখানে জহির রায়হানের যারা আপনার আত্মীয় পরিজন আছেন, ধরুন শাহরিয়ার কবির 1992 সালেও আওয়ামী লীগের দিকে আপনার আঙ্গুল উঁচিয়ে তিনি কথা বলেছেন। 1992 সালে তার বিবৃতি আছে। সেখানে কি ছিল যে জহির রায়হান ভারতে থাকবার সময় মুক্তিযুদ্ধকালে অনেক ছবি তুলেছেন, প্রচুর। তিনি সিনেমা করেছেন, আপনি জানেন, স্টপ জেনোসাইড নামে। সেখানে আওয়ামী লীগ নেতাদের একটা অংশ, সবাই নিশ্চয়ই নয়, অংশ নানা ধরনের অপকর্মের সঙ্গে জড়িত ছিল। সেই অপকর্মের ছবিও তিনি তুলেছিলেন। সেইটা থেকে বাঁচবার জন্যে উনি যদি প্রকাশ করে দেন স্বাধীন বাংলাদেশে, একটা দাবি শাহরিয়ার কবিরের অন্তত দাবি তো ছিলই, হ্যাঁ, সেইটা থেকে বাঁচবার জন্যে আপনার জহির রায়হান হত্যাকাণ্ডের সঙ্গে আওয়ামী লীগের কিছু লোক জড়িত থাকতে পারে বলে আপনার একটা তত্ত্ব কিংবা এটাকে বলে হাইপোথিসিস এখানে আছে, যেটা আপনার অনুসন্ধান হওয়া উচিত এবং দোষী ব্যক্তির খুঁজে বের করা উচিত। কিন্তু এটা কিন্তু স্বাধীনতার পরে 14ই ডিসেম্বরের সমস্ত বুদ্ধিজীবী হত্যাকাণ্ডের সঙ্গে জামাত ইসলাম, বিশেষত আলবদর বাহিনী পরিষ্কারভাবে জড়িত। তার জন্য জামাত ইসলামের বিচার হওয়া উচিত। এবং 53 বছর যাবৎ বিচার হয় না। আমি যদি বলেন, আমার তো 53 বছর ধরে আমি পাবলিকলি কথা বলার সুযোগ ছিল না। আমি যতদিন ধরে লিখি, সংগ্রামের মধ্যে আছি, ছাত্র জীবনে, প্রফেশনাল জীবনে সবসময় বলেছি, অন্যরা আপনারা যারা ছোটকালে আওয়ামী লীগ করতেন, বড়কালে তাদের আওয়ামী লীগের অত্যাচার দেখে দলনিরপেক্ষ সাংবাদিক হয়েছেন, হ্যাঁ, সেটা তো আপনাদের সমস্যা, আমার সমস্যা না। তো আওয়ামী লীগরা কেন বলে না বা বলছে না, সেটা তো আমার সমস্যা না। কিন্তু একটা লোক যদি না বলে, তবু তো আমাকে বলতে হবে সত্যের শিকার। এই বুদ্ধিজীবীরা গেল কোথায়? কোন বুদ্ধিজীবীরা? যে সমস্ত আওয়ামী বুদ্ধিজীবী, তারা তো একটি কথাও বলছেন না। আওয়ামী লীগ না হয় নিষিদ্ধ না হইলেও গায়েব হয়ে গেছে, কিন্তু বুদ্ধিজীবীরা গেলেন কোথায়? সেটা তো আপনার ভাই ব্রাদার বড় প্রাক্তন, আপনি ভালো বলতে পারবেন। তবে প্রশ্নটা হচ্ছে যে আওয়ামী বুদ্ধিজীবীদের মতন পাপী জনগোষ্ঠী এই দেশে তো কম আছে। পুরো বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের ইতিহাস বিকৃতির পিছনে আওয়ামী লীগের চলে ইচ্ছা। আওয়ামী লীগের নেতা কর্মীদের তো লেখার যোগ্যতা নাই, কারণ ভালো করে লেখাপড়া করলে তো আপনার পুরনো দল করা যায় না। এই তাদের হয়ে ভাড়াটিয়া যারা কাজ করেছে তা ওই বুদ্ধিজীবীরা, তারা তার দলের সঙ্গে সঙ্গে, দল পালিয়ে যাবার সঙ্গে সঙ্গে তারাও হাইবারনেশনে চলে গেছে, হ্যাঁ, পালিয়ে আছে। তাদের কোনো নৈতিক মেরুদণ্ড তার উপস্থিত নাই। তারা এটার প্রতিবাদ করবার তো কোনো নৈতিক সাহস আর রাখে না। কিন্তু সেটা তো তাদের সমস্যা। কিন্তু আপনাকে আমাকে এটা বলতে হবে যে আজকে একটা উদ্ভূত নতুন রাজনৈতিক পরিস্থিতিতে জামাত ইসলাম তার পুরনো পাপের জন্যে আপনার বিচারের সম্মুখীন কিছুটা হয়েছিল, এটা অব্যাহত রাখা দরকার। সেই দাবিটা তুলতে হবে যে যেমন জামাত ইসলামের যখন বিচার হচ্ছে, এই আমিনুল কবির আওয়ামী লীগের আপনার যে সমস্ত কারণে বিদ্বেষের শিকার হয়েছে, তার একটা হচ্ছে আমরা 1971 সালে সংগঠিত মানবতা বিরোধী অপরাধের জন্য জামাত ইসলামের বিচার চাই, জামাত ইসলামের নেতাকর্মীদের বিচার চাই, কিন্তু কোনো প্রহসনমূলক বিচার চাই না।
যেই বিচার সারা দুনিয়ায় প্রতিদিন এমন ছোট ছোট মুহূর্তগুলো তৈরি করে জীবনের গল্প। হাতিল, লিভ অ্যান্ড রিলিভ। আপনার প্রশ্ন উঠবে স্বচ্ছতা নিয়ে, তার বিরোধিতা করেছি। আমি তাদের বিচার চাই, কিন্তু যথাযথ আইন অনুযায়ী, আন্তর্জাতিক নিয়ম কানুন অনুযায়ী তাদের বিচার চেয়েছি বলে আওয়ামী লীগ আমাদেরকে রাজাকার বলেছে। কিন্তু প্রশ্নটা হচ্ছে, সেটা আওয়ামী লীগ যেই আওয়ামী লীগের বিরোধিতা করেছে তাদের কিন্তু ফ্যাসিস্ট কায়দায় ব্র্যান্ডিং করেছে। সেই সময়টা আপাতত অতীত, পার হয়েছে। কিন্তু আজকে আবার শত শত তরুণদের রক্তের বিনিময়ে ইতিহাসে যে নতুন প্রেক্ষাপট রচনা হয়েছে, সেটা কি জামাতে ইসলামের অপরাধ হোয়াইট ওয়াশ করবার জন্য হয়েছে? এই তরুণ তরুণীরা কোথায়? তাদের ইতিহাস চেতনা কোথায়? তার একটা প্রতিবাদ করতে হবে তাদের। বাংলাদেশের ইতিহাসে স্বাধীনতা যুদ্ধের তারা বিরোধিতা করেছিল, আমি আবারও বলছি, রাজনৈতিক কারণে তারা এটা করতে পারে, কিন্তু ক্রিমিনাল অফেন্স যেগুলি করেছে, হত্যাকাণ্ড যেগুলি করেছে, সেগুলোর দায়িত্ব তাকে নিতে হবে এবং তাদের সেই দায়ের বিচার হতে হবে। এবং আজকে তারা নিজেরা অস্বীকার করছে তাদের অপরাধ, আরেক পক্ষের উপর দায় চাপাচ্ছে। এটা তীব্র প্রতিবাদ হওয়া উচিত। আমি জানি যে আমি কয়েকদিন আগে যখন বলেছিলাম যে জামাত ইসলাম আর ইসলাম এক নয়, যেমন সনাতন ধর্ম আর ইসকন এক নয়, আমাকে জামাত শিবিরের অনেক লোক অনেক গালাগাল দিয়েছে। কিছু যা আসে না, সত্য কথা বলতে হবে। ওরা ইসলামটা ঠিকমতো বোঝে না। ইসলামের নবী সত্য দিনের কথা বলার জন্যে বহু মানুষের আপনার অবিচারের ভিকটিম হয়েছে। আর এরা সত্য কথা কেউ বলে বলে তাদেরকে গালাগাল দেয়। এটা আরেকবার প্রমাণিত হয় জামাত ইসলাম আর ইসলাম এক না। ধন্যবাদ আপনাকে। অন্য প্রসঙ্গে যাই। আপনি জানেন যে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলছেন, মানে কী করেছেন, আশা প্রকাশ করেছেন খুব দ্রুত নির্বাচন হবে। আসলে কি তাই? তা তো আমি জানি না। মির্জা ফখরুল সাহেব বড় একটা রাজনৈতিক দলের নেতা, অনুমান করি তার সঙ্গে সরকারের একটা সংলাপ প্রকাশ্য কিংবা অপ্রকাশ্য আছে, তিনি বলতে পারবেন। তো আমি নাগরিক হিসেবে যেটা বুঝতে পারি যে একটা রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে শুভ আকাঙ্ক্ষাই একমাত্র গুণ না। এই সরকারে যারা আছেন তাদের অধিকাংশেরই, সবারটা আমি বলতে পারবো না, হ্যাঁ, অধিকাংশেরই তো আপনার দেশের ভালো করবার আকাঙ্ক্ষা আছে বলে আমি বিশ্বাস করি। সরকার প্রধানের তো বটেই, কিন্তু দক্ষতা, রাজনৈতিক দৃষ্টিভঙ্গির স্বচ্ছতা, ঠিক তাদের উপর অর্পিত ঐতিহাসিক দায়িত্বের যে আপনার প্রকৃতি, এগুলি বুঝবার মতন যোগ্যতা বর্তমান সরকারের মন্ত্রীদের অধিকাংশের নাই। যদি না থাকে, কেবলমাত্র শুভেচ্ছা দিয়ে তারা এই কাজটা ঠিক মতন করতে পারবে না। করতে না পারলে একটা লেজগোবর অবস্থা হবে এবং লোকেরা বলতে শুরু করবে যে তাদের ফেইলিউর নিয়ে আলোচনা শুরু করবে। আমি এই প্রসঙ্গে আরেকটা কথা বলতে চাই। তারা যে, আমি বলেছি না যে জামাত শিবিরের প্রভাব বেড়েছে। আচ্ছা, আপনি ধরুন শিল্পকলা একাডেমির আজকে আমি একটা দেখলাম, খুব ভালো, ডিসেম্বর মাস ব্যাপী একটা ভালো প্রোগ্রাম দিয়েছে। সেখানে খুব অন্তর্ভুক্তিমূলক আছে এই দেশের আপনার নানান শ্রেণীর, নানান ধর্মের, নানান সংস্কৃতির বিভিন্ন শাখার লোকেদের রিপ্রেজেন্টেশন হবেই। এটা ভালো, কিন্তু এর নাম কি? নামটা হচ্ছে, শিরোনামটা হচ্ছে বাংলা একাডেমির ডিসেম্বরের কর্মসূচি। কেন বিজয় দিবস বলতে তার অসুবিধা কি? এই বিজয় দিবস শব্দটা জামাত সহ্য করতে পারে না, হ্যাঁ, তাদের পাপ বোধকে জাগ্রত করে। তো বিজয় দিবসের মাসব্যাপী কর্মসূচি তারা বলতে পারলো না কেন? কিংবা ধরুন পত্রপত্রিকায় দেখেছি, শুনলাম এই প্রোগ্রামটা কার আসলে? বাংলা, সরি, শিল্পকলা একাডেমি। শিল্পকলা জামাতের সম্পর্ক কি? এখানে বিজয় দিবসের মাসব্যাপী কর্মসূচি। এই বিজয় দিবস শব্দটা, বিজয়ের মাস, বিজয় পাকিস্তানিদের বিরুদ্ধে বাংলাদেশের মানুষ, এটা তো সরকারের সমস্যা। আমি তো সেটাই বলছি। তাহলে সরকার, এই সরকারের আমলে
জামায়াতের যে আদর্শিক প্রাধান্য বেড়েছে, কাদের মাধ্যমে করেছে, কোথায় করেছে এটা আমি জানি না, কিন্তু বাংলা একাডেমি কিংবা শিল্পকলা একাডেমি বিজয় শব্দ উচ্চারণ করতে পারবে না বিজয়ের মাসে, এটা তো হতে পারে না। সেই কর্মসূচির গুণগত মান যতই হোক না কেন, এইটার মতো অরাজনৈতিক কোনো ঘটনা না, এটা কোনো নিরীহ ঘটনা না। কিংবা ধরুন আমি দেখলাম যে সপ্তম শ্রেণীর একটা বইয়ের জন্য একটা কবিতা নির্বাচিত হয়েছে, সেই কবিতাটার মধ্যে বেশ খানিকটা আপনার জুলাই আগস্টের আত্মদানের এক ধরনের প্রাণ সেখানে পাওয়া যায়। কিন্তু আমাকে বলুন তো, সেইটার মধ্যে রংপুরের যে আবু সাঈদের হত্যাকাণ্ড, সেই হত্যাকাণ্ড স্মরণ করতে গিয়ে আপনার ফোরাত নদীর কথা বলতে হবে কেন? রংপুরের তিতাস নদী নাই? কিংবা ওখানে কওমি জনতা দাঁড়িয়েছিল বা কওমি ছাত্র, এটার তো একটা রাজনৈতিক কনোটেশন আছে। এই সমস্ত শব্দ কিংবা জিওগ্রাফিক্যাল পরিচয়, এগুলোর মধ্যে তো যারা এগুলি সিলেক্ট করে ন্যাশনাল কারিকুলামের জন্য, তাদের রাজনৈতিক বিশ্বাস প্রশ্ন করা অত্যন্ত জরুরি কাজ। মানে ওইখানে ফোরাত নদী কোত্থেকে আসলো? বিশেষ উদ্দেশ্যে আসছে। যেখানে তিতাসের মতো একটা তিস্তার মতো নদী আছে, যে তিস্তার সঙ্গে নিয়ে জল নিয়ে পানি নিয়ে ভারতের সঙ্গে আমাদের দীর্ঘদিনের সমস্যা, সেইটা বাদ দিয়ে ফোরাত নদী ঢুকলো কোত্থেকে? ওখানে কমই মানে কি, ওখানে কি আর কেউ ছিল না? তো আমার প্রশ্ন হচ্ছে যে এই সরকারকে কিন্তু বুঝতে পারছে না হয়তো এইসব প্রশ্নের মোকাবেলা করতে হবে, এবং এগুলো জামাতকে তারা যত প্রশ্রয় দিবে, জামাতপন্থী ইডিওলজিকে বাংলাদেশে তাদের ক্ষমা চাওয়া ছাড়া বিচার হওয়ার আগেই যত প্রশ্রয় দিবে, তারা কিন্তু দ্রুততর সময়ের মধ্যে জনবিচ্ছিন্ন হয়ে পড়বে। বাংলাদেশে এখনো পর্যন্ত স্বাধীনতার পন্থী, স্বাধীনভাবে এই দেশকে বিকশিত চায়, তারাই কিন্তু নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠ। অনেক ধন্যবাদ কবির আপনাকে। দর্শক আজ রাতের মতো এখানে বিদায় নিচ্ছি, আগামীকাল আবার দেখা হবে। শুভরাত্রি।